প্রতি 4 বছর পর পর বাংলাদেশের কোটি কোটি মানুষ একটি জিনিস চায়, সেটি হলো আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জেতে। আর্জেন্টিনা জিতলে মনে হয় আমরাই জিতেছি। কিন্তু মেসি, ম্যারাডোনা আর ফুটবল বাদ দিলে এই দেশ সম্পর্কে আমরা কতটুকু জানি? আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। দেশটির আয়তন প্রায় 27.8 লাখ বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় 19টি বাংলাদেশের সমান। অথচ এত বড় দেশে মানুষ প্রায় 4,70 লাখ। দেশটির সরকারি ভাষা স্প্যানিশ। ধর্মের দিক থেকে আর্জেন্টিনা মূলত একটি খ্রিস্টান দেশ। প্রায় 60 থেকে 70% মানুষ খ্রিস্টান, বেশিরভাগই ক্যাথলিক। প্রায় 25 থেকে 35% মানুষ কোনো ধর্ম অনুসরণ করে না বা ধর্মীয়ভাবে খুব সক্রিয় নয়। মুসলিম রয়েছে প্রায় 1 থেকে 2%। এছাড়া ইহুদি ও অন্যান্য ধর্মের মানুষও আছে। কিন্তু মজার ব্যাপার হলো, আজ যে দেশকে আমরা ফুটবলের দেশ হিসেবে চিনি, একসময় অনেকেই বিশ্বাস করত এই দেশ ভবিষ্যতে আমেরিকার চেয়েও শক্তিশালী হতে পারে। আবার এই একই দেশ এমন এক দেশ যারা ইংল্যান্ডের কাছ থেকে একটি দ্বীপ দখল করার চেষ্টা করেছিল, যুদ্ধ করেছিল, আর সেই যুদ্ধের ফল হয়েছিল ভয়াবহ। অনেক সৈন্য মারা যায়, পুরো দেশ অপমানিত হয়, আর সেই ক্ষত আর্জেন্টিনার মানুষ বহু বছর ধরে বয়ে বেড়ায়। আর্জেন্টিনা যা হওয়ার কথা ছিল ইতিহাসে প্রায় তা কখনোই হয়নি। আর্জেন্টিনাকে আমরা ফুটবল দিয়ে চিনি। মাত্র কয়েক দশক আগেও মানুষ ফুটবল নিয়ে নয়, আর্জেন্টিনার অর্থনীতি নিয়ে কথা বলতো। তখন ধারণা ছিল আমেরিকার পরে যদি কোনো দেশ সুপার পাওয়ার হয় তাহলে সেটা আর্জেন্টিনা, কারণ প্রকৃতি এই দেশকে প্রায় সবকিছু দিয়েছিল। বিশাল ভূখণ্ড, উর্বর জমি, গবাদি পশু পালনের আদর্শ পরিবেশ সব ছিল। পৃথিবী যখন শিল্পায়ন বাড়ছিল, মানুষ গ্রাম ছেড়ে শহরে যাচ্ছিল, তখন খাবারের চাহিদা দ্রুত বাড়তে থাকে। ঠিক সেই সময় আর্জেন্টিনা গম, খাদ্যশস্য আর বিফ বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে থাকে। স্পেন, ইতালি, জার্মানি, ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আর্জেন্টিনায় যেতে শুরু করে। আজ মানুষ যেমন আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখে, তখন অনেক ইউরোপিয়ানের স্বপ্ন ছিল আর্জেন্টিনা। বুয়েনোস আইরেস দ্রুত বিশ্বের অন্যতম আধুনিক শহরে পরিণত হয়। বিদেশি বিনিয়োগ আসে, নতুন নতুন ভবন তৈরি হয়, ব্যবসা বাড়ে। সবকিছু দেখে মনে হচ্ছিল আর্জেন্টিনার ভবিষ্যৎ নিশ্চিত। কিন্তু আসল সমস্যা শুরু হয় স্বাধীনতার পর। বেশিরভাগ দেশ স্বাধীন হওয়ার পর বিদেশি শোষণ থেকে মুক্তি পায়, কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে ঘটনা ঘটে উল্টো। স্পেনের অধীনে থাকাকালে দেশটা খুব বেশি গুরুত্ব পেত না, সবাই নিজেদের মতো চলত। কিন্তু স্বাধীন হওয়ার পর বিভিন্ন অঞ্চলের নেতা ক্ষমতার জন্য লড়াই শুরু করে। কে দেশ চালাবে, কার দখলে কোন এলাকা থাকবে, এসব নিয়ে শুরু হয় সংঘর্ষ। একসময় সেই সংঘর্ষ গৃহযুদ্ধ রূপ নেয়। এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনার মতো একটি দেশে ফুটবল এত বড় জিনিস হয়ে উঠল কিভাবে? কারণ ফুটবল তো আর্জেন্টিনার নিজের খেলা না। যেমন ক্রিকেট বাংলাদেশের নিজস্ব খেলা না, ঠিক তেমনি ফুটবল ও আর্জেন্টিনার মাটিতে জন্ম নেয়নি। ফুটবল সেখানে নিয়ে যায় ব্রিটিশরা। যখন ব্রিটিশ ব্যবসায়ী, প্রকৌশলী আর বিনিয়োগকারীরা আর্জেন্টিনায় আসতে শুরু করে, তখন তারা নিজেদের সঙ্গে ফুটবলের সংস্কৃতি নিয়ে আসে। অফিস শেষে তারা ফুটবল খেলতো, তাদের বাচ্চারাও খেলতো। ধীরে ধীরে আর্জেন্টিনা বাচ্চারাও তাদের সাথে খেলতে শুরু করে। আর এখানেই একটা মজার ব্যাপার ঘটে। সেই সময় বাচ্চাদের দূরে কোথাও খেলতে পাঠানো হতো না, বাসার সামনে ছোট গলি বা খালি জায়গায় খেলতে হতো। ফলে বড় বড় পাস দিয়ে খেলার সুযোগ ছিল না। ছোট জায়গায় বেঁচে থাকার জন্য ছোট ছোট পাস, দ্রুত বল নিয়ন্ত্রণ আর কাছাকাছি খেলার অভ্যাস গড়ে ওঠে। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন, আজ আর্জেন্টিনার ফুটবলে যে ছোট ছোট পাস, দ্রুত কম্বিনেশন আর অসাধারণ ড্রিবলিং দেখা যায়, তার শিকড় গড়ে উঠেছিল সেই সময়ই। আর্জেন্টিনা ছিল অভিবাসীদের দেশ। ইতালিয়ান, স্প্যানিশ, জার্মান, পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষের মধ্যে একটা সাধারণ পরিচয় দরকার ছিল। ফুটবল সেই পরিচয় তৈরি করে দেয়। ভাষা আলাদা হতে পারে, সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু একই দলে জার্সি পরলে সবাই এক হয়ে যায়। এই কারণেই পৃথিবীর অনেক দেশে ফুটবল জনপ্রিয় হলেও আর্জেন্টিনায় ফুটবল এক ধরনের আবেগে পরিণত হয়। তারপর আসে এমন এক সময় যখন আর্জেন্টিনার মানুষদের এই আবেগের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। দেশ তখন রাজনৈতিক অস্থিরতায় ভুগছে, অর্থনৈতিক সমস্যা বাড়ছে, সামরিক শাসন চলছে, মানুষের মধ্যে হতাশা বাড়ছে। এমন সময় আর্জেন্টিনার সামরিক সরকার একটা বড় সিদ্ধান্ত নেয়। তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করার চেষ্টা করে। এই দ্বীপগুলো দক্ষিণ আটলান্টিকে অবস্থিত এবং বহু বছর ধরে ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আর্জেন্টিনা দাবি করত দ্বীপগুলো তাদের। 1982 সালে শুরু হয় ফকল্যান্ড যুদ্ধ। প্রথমে মনে হয়েছিল আর্জেন্টিনা হয়তো সফল হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ব্রিটিশ নৌবাহিনী দ্রুত পাল্টা আক্রমণ চালায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত আর্জেন্টিনা পরাজিত হয়। শত শত আর্জেন্টাইন সৈন্য মারা যায়। পুরো জাতি অপমান বোধ করে, দেশের মানুষের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। ঠিক তখনই পুরো জাতির আশা হয়ে দাঁড়ান ডিয়েগো ম্যারাডোনা। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনা মুখোমুখি হয় ইংল্যান্ডের। আর এই ম্যাচটা ছিল শুধু ফুটবল ম্যাচ না, অনেক আর্জেন্টাইনের কাছে এটা ছিল ফকল্যান্ড যুদ্ধের পর এক ধরনের প্রতিশোধের সুযোগ। সেই ম্যাচে ম্যারাডোনা 2টি গোল করেন।
প্রথম গোলটি ইতিহাসে হ্যান্ড অফ গড নামে পরিচিত, আর দ্বিতীয় গোলটি আর্জেন্টিনা মানুষ মনে করেছিল যে সম্মান তারা যুদ্ধে হারিয়েছিল, ম্যারাডোনা সেটা মাঠে ফিরিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ম্যারাডোনার হাত দিয়ে করা গোলটা চিটিং নাকি জিনিয়াস, যদি ভার থাকতো তাহলে কি ম্যারাডোনা আজও কিংবদন্তি হতেন নাকি ইতিহাসটাই বদলে যেত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু এরপর আবার শুরু হয় দীর্ঘ অপেক্ষা। বছরের পর বছর আর্জেন্টিনা বড় বড় খেলায় ব্যর্থ হতে থাকে। শুধু ফুটবলে না, দেশ বিদেশের সমস্যাও পড়তে থাকে। দুর্নীতি বাড়ে, অর্থনীতি দুর্বল হয়, মুদ্রাস্ফীতি বাড়ে, কয়েকবার দেশ প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে যায়। ঠিক সেই সময় আরেকজন কিংবদন্তির আবির্ভাব হয়। তার নাম লিওনেল মেসি। অনেক বছর ধরে মেসিকে একটা অভিযোগ শুনতে হয়েছে, তিনি ক্লাবের জন্য সব জিতেছেন কিন্তু দেশের জন্য কোনো বিশ্বকাপ জিততে পারেননি। ফাইনাল হেরেছেন, ট্রফির খুব কাছে গিয়েও খালি হাতে ফিরেছেন। কিন্তু 2022 সালে কাতারে সেই অপেক্ষার শেষ হয়। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে আর মেসি নিজের নামকে ম্যারাডোনার পাশে বসিয়ে দেন। আর্জেন্টিনায় আজ অনেক মানুষ বলে মেসি হয়তো ম্যারাডোনার উপরে নয়, কিন্তু অবশ্যই তার পাশে। কারণ একজন জাতির গর্ব ফিরিয়ে দিয়েছিলেন, আর একজন বহু বছরের স্বপ্ন পূরণ করেছিলেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের এত মানুষ আর্জেন্টিনাকে কেন সমর্থন করে? এর সোজা কোনো উত্তর নেই। কারণ বাস্তবভাবে চিন্তা করলে আর্জেন্টিনা জিতুক বা হারুক, বাংলাদেশের মানুষের লাভ ক্ষতি কিছুই হয় না। কিন্তু তারপরও কোটি কোটি মানুষ আর্জেন্টিনার খেলা দেখলে আবেগে ভেসে যায়। এর একটা কারণ হতে পারে আর্জেন্টিনার গল্পটাই। এই দেশ বারবার সফল হয়েছে, আবার ব্যর্থও হয়েছে। এক সময় সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখেছে, পরে অর্থনৈতিক সংকটে পড়েছে, যুদ্ধে হেরেছে, অপমান সহ্য করেছে, তারপর আবার ম্যারাডোনার মাধ্যমে মাথা উঁচু করেছে। এরপর বহু বছর অপেক্ষা করে মেসির হাত ধরে আবার বিশ্বকাপ জিতেছে। এটা এক ধরনের আন্ডারডগ স্টোরি। মানুষ স্বাভাবিকভাবেই এমন গল্প পছন্দ করে যেখানে কেউ বারবার হেরে গিয়েও শেষ পর্যন্ত জিতে যায়। হয়তো এ কারণেই বাংলাদেশের অনেক মানুষ আর্জেন্টিনার সঙ্গে এক ধরনের অদ্ভুত সম্পর্ক অনুভব করে। আরেকটা বিষয় হলো, আর্জেন্টিনার ফুটবল শুধু খেলা নয়, এটা তাদের সংস্কৃতির অংশ। তাদের পরিবার, শহর, ক্লাব, ইতিহাস সবকিছু ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে। তাই যখন তারা মাঠে নামে তখন শুধু 11 জন খেলোয়াড় খেলে না, তাদের সঙ্গে খেলে কয়েক প্রজন্মের স্মৃতি, আবেগ আর স্বপ্ন। হয়তো সেই আবেগটাই বাংলাদেশিদেরও ছুঁয়ে যায়। তাই আর্জেন্টিনা হারলে অনেকের মন খারাপ হয়, জিতলে মনে হয় নিজেরাই জিতেছি। এই অনুভূতির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, এটা যুক্তির বিষয় না, এটা শুধুই আবেগ। আর সম্ভবত এ কারণেই পৃথিবীর এক প্রান্তের বাংলাদেশ আরেক প্রান্তের আর্জেন্টিনার মধ্যে এমন এক সম্পর্ক তৈরি করেছে যেটা ভাষা, সংস্কৃতি বা দূরত্ব কোনো কিছুই ভাঙতে পারেনি। আর এটাই আর্জেন্টিনার আসল গল্প। এখন প্রশ্ন হলো, বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনা কেমন? মুসলিম হিসেবে সেখানে থাকা সম্ভব, মসজিদও আছে, তবে আর্জেন্টিনা সমাজ বাংলাদেশের মতো নয়। এটি একটি বেশ খোলামেলা ও উদারপন্থী দেশ। ছেলে মেয়েদের মেলামেশা, পোশাক ও জীবনযাপন বাংলাদেশের তুলনায় অনেক বেশি স্বাধীন। তাই ধর্মপ্রাণ মুসলিমদের নিজেদের ধর্ম পরিচয় ও জীবনধারা নিজেদের চেষ্টায় ধরে রাখতে হয়। কাজের সুযোগ আছে, তবে মধ্যপ্রাচ্যের মতো সাধারণ শ্রমিকদের জন্য খুব বেশি জনপ্রিয় গন্তব্য নয়। দক্ষ পেশাজীবী, আইটি কর্মী, শিক্ষার্থী বা ব্যবসায়ীদের জন্য সুযোগ তুলনামূলক বেশি। আর পর্যটনের কথা বললে আর্জেন্টিনা পৃথিবীর অন্যতম সুন্দর দেশ। বরফে ঢাকা হিমবাহ, আন্দিজ পর্বতমালা, ইগুয়াজু জলপ্রপাত, সমুদ্র সৈকত আর ফুটবলের পাগলামি, সব মিলিয়ে এটি একটি অসাধারণ ভ্রমণ গন্তব্য। সংক্ষেপে বলতে গেলে আর্জেন্টিনা ফুটবলের জন্য বিখ্যাত হলেও এটি একই সঙ্গে বিশাল, বৈচিত্র্যময় এবং সুযোগ সম্ভাবনাময় একটি দেশ। তবে সেখানে সফল হতে হলে স্প্যানিশ ভাষা শেখা এবং কোনো দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা সম্পর্কে আগে কি আপনি এসব কিছু জানতেন? জানলে কোন বিষয়টা জানতেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর দেশ ক্যানভাস চ্যানেলটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।